আসসালামু আলাইকুম। পলিটেকের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা কথা বলবো বেসিক ইলেকট্রনিক্স এর অধ্যায় 2 নিয়ে। তো আগের ক্লাসে আমরা এটার পার্ট 1 দিছিলাম, আজকে আমরা এটার পার্ট 2 এবং শেষ পার্ট দিব। তো পার্ট 1 এ আমরা আলোচনা করছিলাম এটার বেসিক নিয়ে, প্লাস অতি সংক্ষিপ্ত সম্পূর্ণটাই কভার করছিলাম আর সংক্ষিপ্তের কিছু অংশ কভার করছিলাম। আজকে আমরা এই যে লাস্ট পার্ট দিতেছি বা সেকেন্ড পার্ট দিতেছি, এখানে সংক্ষিপ্তটা সম্পূর্ণ কভার করব প্লাস রচনামূলক সম্পূর্ণ কভার করব। তো চলো শুরু করি। আমি তোমাদের সুবিধার্থে আগেই বোর্ডে 3টা প্রশ্ন উঠাই রাখছি, অর্থাৎ 3টা প্রশ্ন বলতে 3 টাইপের প্রশ্ন উঠাই রাখছি। এই 3টা টাইপ যদি তুমি করতে পারো তাহলে তোমার সংক্ষিপ্ত এবং রচনামূলক এই অধ্যায়ে যা আসে সবগুলো ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নে আমাদের বলা আছে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন সচিত্র আলোচনা করো। তো তোমাদের আগের পার্টে যেটা বেসিক ক্লাস দিছিলাম ওইখানে তোমার পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, কেমন ভাবে গঠিত হয়, তারপরে এন টাইপ কাকে বলে, কিভাবে গঠিত হয়, এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এটারই আজকে সচিত্র বর্ণনা করা লাগবে, প্লাস একটু ব্যাখ্যা লেখা লাগবে আর কি। ওটার মতোই যে আলোচনা করছিলাম আলোচনার মতোই, শুধু একটু চিত্রটা একটু ভিন্ন বা নতুন আসছে। তো চলো শুরু করি। তো পি টাইপ দিয়ে শুরু করি। পি টাইপ সেমিকন্ডাক্টর আমি একটু ছোট করে সেমি লিখলাম, সেমিকন্ডাক্টর গঠন চিত্র। পি টাইপ সেমিকন্ডাক্টর গঠন চিত্র। তো পি টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে গঠিত হয় আগের ক্লাসে তোমরা পড়ছো, তারপরেও আমি এক লাইন একটু বলে দিই যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর আমাদের কি কি ছিল, সিলিকন এবং জার্মেনিয়াম। এই যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর দুইটা, এই সিলিকন এবং জার্মেনিয়াম, এর সাথে যদি আমি ভেজাল হিসেবে ত্রিযোজী মৌল সংযুক্ত করি তাহলে আমি কি পাবো, পি টাইপ সেমিকন্ডাক্টর। তো ভেজাল হিসেবে যে আমরা ত্রিযোজী মেশাবো, ত্রিযোজী মৌল বলতে আসলে কোনগুলো এটাও বলে দিছিলাম। তারপরে আরেক গ্রুপ বলি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে আমরা সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন দেখতে পাই সেগুলো আমার ত্রিযোজী মৌল। আর সেটা যদি আমি সিলিকন অথবা জার্মেনিয়ামের সাথে ভেজাল হিসেবে মিশ্রিত করি তাহলে আমি পি টাইপ সেমিকন্ডাক্টর পাবো। এখন ত্রিযোজী মৌল কোনগুলো, অ্যালুমিনিয়াম, তারপরে তোমার কাছে ইন্ডিয়াম, তারপরে তোমার গ্যালিয়াম, এই যে এছাড়াও আরো অনেকগুলো আছে ত্রিযোজী মৌল। তো আমরা এই কয়টাই আলোচনার ক্ষেত্রে নিয়ে আসি। এখন গ্যালিয়াম, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো যদি আমি ভেজাল হিসাবে এই সিলিকন অথবা জার্মেনিয়ামের সাথে মিশাই তাহলে আমি পি টাইপ সেমিকন্ডাক্টরটা পাবো। তো চলো চিত্রটা কেমন হবে একটু দেখি। চিত্রটা মেইনলি তোমার একটা পাতার মতো হবে বা ফুলের মতো হবে, সরি পাতা না, এটা মেইনলি ফুলের মতো হবে। একটা কেন্দ্র থাকবে এবং কেন্দ্র থেকে অনেকগুলো পাপড়ি বের হবে। তো কেন্দ্রটা আমরা রাখি, মনে করি এটা কেন্দ্র। এই কেন্দ্রে আমার কি থাকবে, যেটা আমি ভেজাল হিসেবে মিশাবো। তুমি অ্যালুমিনিয়াম মিশাইতে পারো, ইন্ডিয়াম, তারপরে গ্যালিয়াম, যে কোনো কিছু মিশাইতে পারো বা অন্য ত্রিযোজী মৌল মিশাইতে পারো। তো মনে করো আমরা গ্যালিয়াম এখন মেশাবো ভেজাল হিসেবে, তো এটা কেন্দ্রে রাখবা। এরপরে তোমার 4টা পাপড়ি রাখবা, ফুলের যেমন পাপড়ি থেকে ওইরকম 4টা পাপড়ি। এই যে এখানে মনে করো 1টা, 2টা, 3টা, 4টা। এই যে পাপড়ি রাখছো এবং এই যে পাপড়ির সব জায়গায় এটা ফাঁকা আছে না, সবগুলোতে তুমি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর সিলিকন অথবা জার্মেনিয়াম যোগ করবা। তো আমরা যে কোনো একটা যোগ করতেই পারি। তো মনে করো আমরা সিলিকন যোগ করলাম, তুমি যে কোনো কিছু যোগ করতেই পারো প্রয়োজন ভেদে। তো বোঝার খাতিরে আমরা সিলিকনে যোগ করছি, মনে করো এই যে সিলিকন, সিলিকন, সিলিকন। এখন এই যে আমার গ্যালিয়াম ত্রিযোজী মৌল, এটা ভেজাল মেশাবো আমি কিসের সাথে, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর সিলিকনের সাথে। তো এগুলো ভেজাল মেশানোর পরে দেখবা এরও তো ইলেকট্রন আছে, এরও ইলেকট্রন আছে, এরা পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করবে। আর ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে একটা বন্ড গঠন করবে, যে বন্ডের নাম আমরা বলতে পারি কোভালেন্ট বন্ড। ঠিক আছে, এই কোভালেন্ট বন্ড গঠন করার মাধ্যমে এরা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে। তো এখানে এদের ইলেকট্রন এই যে শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করলো। তো এইগুলোকে আমরা বলবো মূলত হোল। এখন একটা কথা বলছিলাম মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার। আর বিশুদ্ধ সেমিকন্ডাক্টর তৈরি করার সময় আমরা দুই ধরনের চার্জ ক্যারিয়ার পেয়ে থাকি, একটা হোল আর একটা ইলেকট্রন। এখন মেজরিটি, যেখানে হোল বেশি থাকে সেখানে হোল হইতেছে মেজরিটি, ইলেকট্রন বেশি থাকলে ইলেকট্রন হয় মেজরিটি। তো এই যে পি টাইপের ক্ষেত্রে হোল হইতেছে তোমার মেজরিটি, এটা মনে রাখবা। মেজরিটি কোনটা, হোল, আর মাইনরিটি কোনটা, ইলেকট্রন। ক্লিয়ার? তো এখানে দেখো এটা হোল, এটা হইতেছে মেজরিটি, বেশি আছে এখানে, হোল হইতেছে মেজরিটি চার্জ ক্যারিয়ার। তোমার শুধুমাত্র এই চিত্রটা আঁকলেই যে হবে বিষয়টা এমন না, এর সাথে তোমার একটা ব্যান্ড এনার্জি রাখতে হবে। যেটা আমাদের কোভালেন্ট বন্ড গঠন করছে, ব্যান্ড গঠন করছে, প্লাস ভ্যালেন্স ব্যান্ডও আছে এর। সো আমার একটা ব্যান্ড অঙ্কন করা লাগবে। ব্যান্ডটা কেমন, ব্যান্ড এনার্জি তুমি অঙ্কন করার ক্ষেত্রে এরকম একটা দুইটা দাগ দেবে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তো এটা যেটা আমরা আঁকতেছি মূলত এটা হইতেছে ব্যান্ড এনার্জি। এটা কি, ব্যান্ড এনার্জি। এখন এখানে একটা বক্স থাকবে, এখানে একটা বক্স থাকবে। এই যে দুটো বক্স, একটা বক্স তোমার হইতেছে, আমরা বলছিলাম এনার্জি ব্যান্ডের হইতেছে দুই প্রকার, একটা কন্ডাকশন ব্যান্ড আর একটা কি ভ্যালেন্স ব্যান্ড। এখন কন্ডাকশন ব্যান্ড, এটা ইলেকট্রন গুলো পূর্ণ থাকবে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন গুলো পূর্ণ থাকবে, আর ভ্যালেন্স ব্যান্ডে একটু ফাঁকা থাকবে। ক্লিয়ার? এটা আমাদের কি কন্ডাকশন ব্যান্ড, আর এটা কি ভ্যালেন্স ব্যান্ড। এই যে এই সম্পূর্ণটা চিত্র, এই চিত্র প্লাস এই ব্যান্ড এনার্জি, এই দুইটা মিলাই তোমার পি টাইপের চিত্র হয়েছে। এখন এই পি টাইপের চিত্রটা আঁকানোর পরে তুমি একটু বাংলা ব্যাখ্যা দিবা কিভাবে পি টাইপ সেমিকন্ডাক্টর গঠিত হয়। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর সিলিকন অথবা জার্মেনিয়ামের সাথে আমরা যদি ভেজাল হিসেবে ত্রিযোজী মৌল যোগ করি তাহলেই আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরটা পাবো। আর এই যে ভেজাল হিসেবে আমি যেটা যোগ করলাম এবং হইতেছে আমার বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এই দুটো পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে, আর এই শেয়ারের মাধ্যমে একটা কোভ্যালেন্ট বন্ড গঠন করে।
যার ফলে পি টাইপ সেমিকন্ডাক্টর গঠিত হয়। আর এটা করার ফলে আমরা একটা ব্যান্ড এনার্জি পাই, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড। এতটুকু দেখলেই তোমার হয়ে যাবে আশা করি। তো চলো এবার এন টাইপ সেমিকন্ডাক্টরের সচিত্র বর্ণনা করি। তো দেখো এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন চিত্র। তো তোমরা যে আগের ক্লাসটা করছো এখানে এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে গঠন করতে হয় অবশ্যই জানো। যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর সিলিকন অথবা জার্মেনিয়াম, এর সাথে যদি আমরা ভেজাল হিসেবে পঞ্চযোজী মৌল অ্যাড করি তাহলে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর পাবো। তো পঞ্চযোজী মৌল আমার কোনগুলো? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কত 5টি ইলেকট্রন থাকে সেগুলোই আমার কি পঞ্চযোজী মৌল। যেমন তোমার কি পঞ্চযোজী মৌল হইতে পারে অ্যান্টিমনি, যেটাকে তোমরা এসবি দিয়ে প্রকাশ করো, অর্থাৎ অ্যান্টিমনির প্রতিভেদ আছে এসবি। এরপর হইতে পারে বিসমুথ, তারপরে তোমাদের ফসফরাস। এরকম যে তোমাদের পঞ্চযোজী মৌলগুলো আছে এগুলো যদি ভেজাল হিসেবে সিলিকন অথবা জার্মেনিয়ামের সাথে তোমরা অ্যাড করো তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরটা পাবা। তো এর যে চিত্র বা আগে যে পি টাইপের চিত্র করছি দুইটাই কিন্তু সেম। ওইখানে তোমার কেন্দ্রে ছিল ত্রিযোজী মৌল, এখানে কেন্দ্রে থাকবে কি পঞ্চযোজী মৌল। আর তুমি হইতাছে যে পাপড়িতে যেগুলো ছিল সেগুলো তুমি সিলিকন অথবা জার্মেনিয়াম যেকোনো একটা অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো আমরা এখন এই চিত্রটা আঁকি। এই চিত্রের ক্ষেত্রে আমাদের যে কেন্দ্র, এই কেন্দ্রে আমরা কি রাখতে পারি? পঞ্চযোজী মৌল রাখতে পারি। তো তুমি যেকোনো একটা রাখতে পারো। তো আমরা এসবি রাখলাম অর্থাৎ অ্যান্টিমনি। এখন চারটা পাপড়ি আঁকি, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এই যে পাপড়িগুলো আঁকলাম, পাপড়িতে আমার কোন মৌল থাকবে? বিশুদ্ধ সেমিকন্ডাক্টর সিলিকন অথবা জার্মেনিয়াম। তুমি যেকোনো একটা রাখতে পারো। আমরা সিলিকন দিয়ে যেহেতু আগেরটা করছি এটাতেও সিলিকন রাখি। তুমি প্রয়োজন বোধে যে কোনো কিছুই রাখতে পারো, সিলিকন জার্মেনিয়াম কোনো সমস্যা নেই। সিলিকন এখন এখানে অবশ্যই দুইটা করে ইলেকট্রন থাকবে যেহেতু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করবে। আর এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি গঠন করে? কোভালেন্ট বন্ড। আর এই কোভালেন্ট বন্ড তোমার পি টাইপের ক্ষেত্রে গঠন করে তোমার পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করছিল। আর এন টাইপের ক্ষেত্রে এরা কোভালেন্ট বন্ড গঠন করার পাশাপাশি একটা করে প্রত্যেকটা বন্ধনে এই যে তিনটা বন্ধন আছে প্রত্যেকটা বন্ধনে তোমার কি করে? একটা করে অতিরিক্ত ফ্রি ইলেকট্রন সৃষ্টি করে। ফ্রি বা মুক্ত ইলেকট্রন কি করে? সৃষ্টি করে একটা করে অতিরিক্ত, যার কারণে এখানে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যায়, যার ফলে এন টাইপের ক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার হয় ইলেকট্রন আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হয় হোল। আর এই চিত্রের পাশাপাশি যেহেতু পি টাইপে একটা ব্যান্ড এনার্জি ছিল, সো এন টাইপে একটা কি থাকবে? ব্যান্ড এনার্জি থাকবে। ব্যান্ড এনার্জির জন্য তুমি দুইটা অ্যারো দিবে, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর। এটা আমরা কি রাখতেছি? ব্যান্ড এনার্জি। ওকে, এখানে তোমার কি হবে? দুইটা বক্স থাকবে পি টাইপের মতোই। উপরেরটা কি? কন্ডাকশন বন্ড, নিচেরটা আমার কি? ভ্যালেন্স ব্যান্ড। আর কন্ডাকশন ব্যান্ডে তোমার হচ্ছে ইলেকট্রন থাকবে আর তোমার ভ্যালেন্স ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকবে না, এরকম ফাঁকা থাকবে। তো এটা হচ্ছে ব্যান্ড এনার্জি এবং এটা চিত্র। তো এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠনটা ঠিক এরকম একটা চিত্র আঁকাবা তোমরা, তাহলে তোমাদের হবে। বই কিন্তু অনেক বড় ঘিজিমিজি একটা চিত্র আছে, ওটা না দিয়ে তুমি যদি ছোট সহজ চিত্রটা দাও তারপরেও কিন্তু ওইটা দিলেও যে মার্ক পাইতা এটা দিলেও সেম মার্ক পাবা। এটা যেহেতু সহজ তোমরা এটাই দেওয়ার চেষ্টা করবা। আর এরপর তোমার একটু বাংলা লেখা লাগবে, সেটা কি? এন টাইপ সেমিকন্ডাক্টর তুমি কিভাবে বানাও, তারপরে এরা কোভ্যালেন্ট বন্ড গঠন করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, তারপরে ভেজাল হিসেবে কোন যোজী মৌল অ্যাপ্লাই করো তোমরা, তারপরে একটা করে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন উৎপন্ন করে। এটা একটু বাংলায় নিচে লেখা দিবা, তাহলে তুমি এটা সম্পূর্ণ অ্যান্সার করে দিতে পারবে। এটা তোমাদের রচনামূলক এসে থেকে যেটা তোমাদের মেবি 6 মার্ক। ক্লিয়ার? তো এখন আসি আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে আমার কি বলছে দেখো তো, সিলিকন এবং জার্মেনিয়ামের পারমাণবিক গঠন চিত্র বর্ণনা করো। তোমরা কেমিস্ট্রি পড়ছো না? কেমিস্ট্রিতে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রামের মাধ্যমে দেখাইছো না? সেম জিনিসটা এইটাই। এখানে শুধুমাত্র আমাদের যেহেতু সেমিকন্ডাক্টরে সিলিকন এবং জার্মেনিয়াম বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এই জন্য এর শুধুমাত্র আমার এই দুটার ডায়াগ্রাম আঁকতে পারলেই হবে। তোমরা যেহেতু কেমিস্ট্রিতে পড়ে আসছো অত বিস্তারিত আলোচনা করবো না, যেহেতু এসএসসি তে কেমিস্ট্রি খুব ভালোভাবে পড়ছো, সব মৌলের ডায়াগ্রাম পারো ইলেকট্রন বিন্যাসের। তো আমরা জাস্ট এখানে একটু ছোট করে বা ছোট পরিসরেই শিখি। তো দেখো সিলিকনের কি ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হলো, এটা দেখলে হবে, বা সিলিকনের পারমাণবিক গঠন চিত্র মাধ্যমে দেখানো হলো। যেহেতু আমাদের এখানে পারমাণবিক গঠন বলছে তো এটাই লিখি, সিলিকনের পারমাণবিক গঠন চিত্র। তো তোমরা ইলেকট্রন বিন্যাস কিসের করে থাকো? কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাস করে থাকো। তো সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? তোমরা পর্যায় সারণীতে অবশ্যই পড়ছো কত? 14। তো এখানে আমাদের অনেকগুলো কক্ষপথ থাকবে, যে কক্ষপথগুলোতে আমাদের ইলেকট্রন ঘোরাঘুরি করবে। তো কক্ষপথ আমার কয়টা হবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে? তোমরা সেটা একটা সূত্রের সাহায্যে পাও, যেটা তোমরা কেমিস্ট্রি থেকে শিখে আসছো, সেটা কি 2n²। এই সূত্রটার মাধ্যমে তুমি জানতে পারো যে আমার এই কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন আমার থাকতে পারবে। এখানে এনটা কি? এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, এন কি? কক্ষপথ সংখ্যা। এখন এই যে আমরা ইলেকট্রন বিন্যাস করব বা ডায়াগ্রাম অঙ্কন করব, তো এর অনেকগুলো কক্ষপথ আসবে। একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা এখন একটু বের করি। প্রথম কক্ষপথের ক্ষেত্রে আমার কয়টা ইলেকট্রন থাকবে? 2 ইনটু এন এর মান আমার কত? যেহেতু প্রথম কক্ষপথ, সো আমার এন এর মান 1 ডিসকভার করলে হয় 1, সো 2
দুইটি ইলেকট্রন আমার থাকতে পারবে প্রথম কক্ষপথে। তো বের করি, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে আমার কয়টি থাকবে? 2 ইন্টু এখানে n এর মান কত হবে, যেহেতু n হইতেছে কক্ষপথ সংখ্যা আর আমরা এখন দ্বিতীয় কক্ষপথ করতেছি, তার মানে n এর মান 2। 2 স্কয়ার করলে কত হবে? 4। 2 ইন্টু 4 দ্যাট মিন্স 8। এরপরে আমাদের তৃতীয় কক্ষপথ, এর ক্ষেত্রে কত হবে? 2 ইন্টু 3 স্কয়ার, 2 ইন্টু 9 18th। এখন তৃতীয় কক্ষপথে আমরা সর্বোচ্চ 18টা ইলেকট্রন রাখতে পারবো, তার মানে কম তো রাখতে পারবো কিন্তু বেশি রাখতে পারবো না। তো তোমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা 18, সো আমি 18 কম রাখতে পারবো কিন্তু বেশি রাখতে পারবো না। এবং সিলিকনের ক্ষেত্রে দেখো তো, দুইটা আমি প্রথম কক্ষপথে রেখে দিছি, দ্বিতীয় কক্ষপথে 8টা রেখে দিছি, আমার বাকি আছে কয়টা? অবশ্যই 4টা। সো তৃতীয় কক্ষপথে আমরা কয়টা রাখতে পারবো সিলিকনের ক্ষেত্রে? এর ক্ষেত্রে তৃতীয় কক্ষপথে কয়টা রাখতে পারবো? সর্বোচ্চ আমি রাখতে পারবো 18টা। এখন এই সর্বোচ্চ থেকে আগের কক্ষপথে আমি এর যতগুলো ইলেকট্রন রেখে দিয়েছি সেইগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে আমি জানতে পারবো কয়টা রাখতে পারবো। সো 18th মাইনাস 8 প্লাস 2 মানে 10th। সো হইতাছে, সরি এখানে 18 না, ওর মোট পারমাণবিক সংখ্যা বা ওর ভিতরে যেহেতু ইলেকট্রন মোট আছে 14টি, সো ও 14টির ভিতরে 10টা অলরেডি প্রথম এবং দ্বিতীয় কক্ষপথে দিয়ে দিয়েছে। সো তৃতীয় কক্ষপথে কয়টা রাখতে পারবে? এই 14 থেকে ওই 10 বাদ দিলে যত পাবো তত। সো 4টি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে রাখতে পারবে। এবং তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল 18, সো 18 কম হলে তো কোনো সমস্যা নাই, 4 যেহেতু 18 কম তাহলে প্রবলেম নাই, আমি 4টা রাখবো তৃতীয় কক্ষপথে। সো প্রথম কক্ষপথে সিলিকন আমার কয়টা রাখতে আছে? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। এবং তৃতীয় কক্ষপথে 4টা। সো এখন চিত্রটা কি দেখো, ডায়াগ্রামের ক্ষেত্রে আমার একটা কি থাকে? সর্বপ্রথম নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস, আমরা কিসের ডায়াগ্রাম অঙ্কন করতেছি? ইলেকট্রন বিন্যাস ডায়াগ্রাম সিলিকনের। সো কক্ষপথে আমি সিলিকনটা রেখে দিলাম। এখন এই যে এটা হইতেছে আমার প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথে আমার কয়টি ইলেকট্রন থাকবে সিলিকনের ক্ষেত্রে? দুইটি আমি এখানে একটা বসাই দিলাম। এখন আসি দ্বিতীয় কক্ষপথে। দ্বিতীয় কক্ষপথে আমার কয়টা ইলেকট্রন থাকবে দেখো তো? 8টি। সো আমি 8টি বসাই, 2টি, 4টি, 6টি, 8টি। এখন এর বাকি আছে কয়টা? 4টা। যে 4টা আমাদের কোন কক্ষপথে বসবে? তৃতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন বসবে। তো এটা কত নম্বর কক্ষপথ? 3 নম্বর কক্ষপথ। এখানে কয়টা ইলেকট্রন বসবে? 4টা। 1টা, 2টা, 3টা, 4টা। এটাই হইতাছে সিলিকনের ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম চিত্র। তো আশা করি এটা বুঝতে পারছো। তোমরা জাস্ট বলবা সিলিকনের মোট পারমাণবিক সংখ্যা হইতাছে 14। সো এটা কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন বসবে সেটা আমরা 2n স্কয়ার সূত্র হতে পাই। 2n স্কয়ার এবার লিখবা 2n স্কয়ার সূত্র হতে। দেন প্রথম কক্ষপথের ক্ষেত্রে 2 ইনটু 1 স্কয়ার আগে যেভাবে লিখলাম, দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে ওই সূত্র অ্যাপ্লাই করবা, তৃতীয়র ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। এবার সিলিকনের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, ওই যে এর মোট যে পারমাণবিক সংখ্যা সেটা থেকে আগের দুই কক্ষপথে গুলো যোগ করে বাদ দিয়ে দিবা, তাহলে যেটা পাবে সেটা তোমার তৃতীয় কক্ষপথে বসবে। দেন এইভাবে একটা ডায়াগ্রাম আঁকবা, তাহলেই হয়ে যাবে। তো এখন আমরা আসি জার্মেনিয়ামের ক্ষেত্রে। তো তোমরা জার্মেনিয়ামের ক্রাইটেরিয়াও কিন্তু সেম। তো জার্মেনিয়ামের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা কত জানো তোমরা? একটু বলো তো, জার্মেনিয়ামের ক্ষেত্রে কত জানো? পর্যায় সারণী পড়ছো না কেমিস্ট্রিতে? অবশ্যই জার্মেনিয়ামের ক্ষেত্রে তোমরা পড়ছো 32। এর পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কয়টি? 32টি। সো এর দেখি 2n স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে 2n স্কয়ার হতে কি হয়? প্রথম কক্ষপথের ক্ষেত্রে 2n স্কয়ার অ্যাপ্লাই করে আমরা কি পাইছি? 2টি ইলেকট্রন। আগে আমরা সিলিকন করার সময় দেখলাম। দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে কয়টা পাইছি? 8টা। তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে কয়টা পাইছিলাম? 18টা। এখন দেখো সেখানে আমরা তৃতীয় কক্ষপথ পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম। কেন? সিলিকনের যে মোট পারমাণবিক সংখ্যা ছিল সেটা আমার তৃতীয় কক্ষপথ পর্যন্তই যায়। কিন্তু এখানে দেখো এগুলো যদি যোগ করি 28 হয়, কিন্তু আমার জার্মেনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা? 32টা। সো আমার এটার আরেকটা কক্ষপথ পর্যন্ত যাওয়া লাগবে। সেটা কত? চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে সূত্রটা কি ছিল? 2 ইনটু n স্কয়ার, এর মানে কক্ষপথ সংখ্যা। এখানে কক্ষপথ কত? 4। সো 4 স্কয়ার সমান 2 ইনটু 4 স্কয়ার করলে 16, দ্যাট মিন্স 32। এখানে চতুর্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন ধরতে পারবে? 32টি। কিন্তু এর কম হলেও কিন্তু হবে, বেশি হলে হবে না। সো আমার 32টি যেহেতু ধরবে, আর আমার দেখতে হবে এখন জার্মেনিয়ামের আমার কয়টা বাকি আছে। জার্মেনিয়ামের কয়টা দেখো তো? 8 আর 2। প্রথম কক্ষপথে 2টি দিয়ে দিছে, দ্বিতীয়তে 8টা, তাহলে কয়টা? 10টা, তৃতীয়তে 18টা, তার মানে 28টা সে দিয়ে দিছে। আর তার বাকি মোট ছিল কত? 32টি, আর সে দিয়ে দিছে 28টি। সো সে তার কাছে আর অবশিষ্ট আছে 4টি, যে 4টি সে চতুর্থ কক্ষপথে দিয়ে দিতে পারবে। চতুর্থ কক্ষপথে যেহেতু সর্বোচ্চ ধারণ ক্ষমতা 32, সো 4টি দিলে আমার কোনো সমস্যা নেই, যেহেতু 4 আমার 32 থেকে কম। তো ওই সিলিকনের ক্ষেত্রে আমার কক্ষপথ সংখ্যা ছিল 3টা, বাট জার্মেনিয়ামের ক্ষেত্রে আমার একটা কক্ষপথ সংখ্যা বাড়ছে, আর কক্ষপথ সংখ্যা বেড়ে 4টি হয়ে গেছে। তো এটার যে চিত্র আঁকছিলাম আগেরটা চিত্র আর এটার চিত্র সেম। তো দেখো ওটার ক্ষেত্রে একটা নিউক্লিয়াস আঁকছিলাম, এটার ক্ষেত্রেও একটা নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসটা আঁকলাম, এটা কিসে রাখতেছি? জার্মেনিয়াম। সো নিউক্লিয়াসের ভিতরে আমি জার্মেনিয়াম দিলাম। এখন এটা কি আমার প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথে জার্মেনিয়ামের ক্ষেত্রে আমার ইলেকট্রন সংখ্যা ছিল কয়টা?
দুইটা, এই যে লিখে রাখি, এটা প্রথমের ক্ষেত্রে দুইটা, দ্বিতীয়ের ক্ষেত্রে 8টা, তৃতীয়ের ক্ষেত্রে 18টা, চতুর্থ ক্ষেত্রে 4টা। তো প্রথম কক্ষপথে আমি 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। এখন দ্বিতীয় কক্ষপথে আসি, কয়টা ইলেকট্রন? 8টা, তো দিলাম 2 4 6 8। এখন তৃতীয় কক্ষপথে আসি, তৃতীয় কক্ষপথে আমার ইলেকট্রন সংখ্যা কত? 18, তো দিলাম 2 4 6 8 10 12 14 16 18। এই যে 18টা দেওয়ার পরে এর এখনো কয়টা ইলেকট্রন বাকি আছে? এই যে 4টা ইলেকট্রন বাকি আছে। এটা আমার কোন কক্ষপথে যাবে? চতুর্থ কক্ষপথে। তো আঁকলাম আমি চতুর্থ কক্ষপথ। এখানে আমার কয়টা ইলেকট্রন যাবে? মোট 4টা, 3টা 4টা। এটাই তোমার হইতেছে জার্মেনিয়ামের ডায়াগ্রাম। আরেকটা জিনিস খেয়াল করো, এটা সর্বশেষ কক্ষপথে জার্মেনিয়ামের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন। সিলিকনের ক্ষেত্রে আমার কয়টা ছিল? 4টা ছিল। আর আমরা বলছিলাম যেগুলো সেমিকন্ডাক্টর হয় তাদের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। তার মানে দেখো সিলিকন এবং জার্মেনিয়াম এটা কি? অবশ্যই সেমিকন্ডাক্টর। তো এটাই ছিল এদের ডায়াগ্রামের চিত্র, আশা করি বুঝছো। তো এবার আসি 3 নম্বর টাইপ বা 3 নম্বর প্রশ্নে। এখানে কি বলা আছে? পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহীর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সহ এদের যে মৌলিক পার্থক্যগুলো আছে সেগুলো আমার আইডেন্টিফাই করতে হবে। তো এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা জিনিসটা আসলে কি, তোমরা ওই যে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর করার ক্ষেত্রে যে দুটো এনার্জি ব্যান্ড আছে না, ওইটাই সেম। এখানেও পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে ওই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামই আমার আঁকতে হবে। ওই এনার্জি ব্যান্ড আঁকলেই ওটা হয়ে যাবে। তো এনার্জি ব্যান্ডে তোমরা দেখছো দুইটা তোমার হইতাছে বক্স থাকে, যে দুটো বক্সের একটা উপরে একটা কন্ডাকশন ব্যান্ড থাকে আর নিচেরটা কি? ব্যালেন্স ব্যান্ড। তো দেখো আমরা প্রথমে পরিবাহীর ক্ষেত্রে আঁকি, পরিবাহীর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম মনে করো। এখন পরিবাহীর এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের ক্ষেত্রে কি থাকবে আমার? অবশ্যই একটা এক্স অক্ষ বরাবর অ্যারো এবং ওয়াই অক্ষ বরাবর একটা অ্যারো আঁকতে হবে আমার। ক্লিয়ার? অ্যারো হওয়ার পরে আমার দুইটা বক্স থাকবে, এই একটা বক্স আর এই একটা মনে করো বক্স। উপরে বক্সটা আমার কি? কন্ডাকশন ব্যান্ড, নিচেরটা আমার কি? এটার মনে করো ভ্যালেন্স ব্যান্ড। এখন দেখো এই যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এটা আমরা একটু ইয়ে করে দিই। মনে করি উপরে একটা কন্ডাকশন ব্যান্ড, নিচে একটা ব্যালেন্স ব্যান্ড। এখন এই দুটার মাঝখানে দেখো একটা ফাঁকা আছে, এই যে ফাঁকাটা, এই ফাঁকাটারে আমরা বলবো ফরবিডেন ব্যান্ড। তো ফরবিডেন ব্যান্ড কি? কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী যে ফাঁকা স্থান থাকে সেটাই আমার কি? ফরবিডেন ব্যান্ড। তো এটা যে ফাঁকা আছে এটা ফরবিডেন ব্যান্ড। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে আমার ফরবিডেন ব্যান্ডে থাকে না, অর্থাৎ এনার্জি ব্যান্ডে কোনো ধরনের আমার ফাঁকা থাকে না। সো এখানে আরেকটা আমার ব্যান্ড চলে আসবে, এই ব্যান্ডটাও পূর্ণ হয়ে যাবে। এই ব্যান্ডটা কেমনে পূর্ণ হবে? কন্ডাকশন ব্যান্ডের মতো একটা আর তোমার ভ্যালেন্স ব্যান্ডের মতো একটা। তখন এই যে এই দুইটা মিলে তোমার হবে কন্ডাকশন ব্যান্ড, আবার এই দুইটা মিলে হবে তোমার ভ্যালেন্স ব্যান্ড। উপরের বক্সটা পাইছিলাম আমরা কন্ডাকশন ব্যান্ড, নিচের ব্যান্ডটা পাইছিলাম ভ্যালেন্স ব্যান্ড। এখন পরিবাহীর ক্ষেত্রে এই যে ফাঁকা অংশটা ফরবিডেন ব্যান্ড, অর্থাৎ এটা থাকে না পরিবাহীর ক্ষেত্রে, কোনো ধরনের এনার্জি গ্যাপ থাকে না। এজন্য মাঝখানে আরেকটা আমার বক্স আসে যেটা কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড দুইটাই মিলিয়ে থাকে। তাহলে যে এর ভিতরে যেহেতু কন্ডাকশন ব্যান্ডও আছে ভ্যালেন্স ব্যান্ডও আছে, সো এটারে কন্ডাকশনের সাথেও আমরা অ্যাড করতে পারি, ব্যালেন্সের সাথেও কি করতে পারি? অ্যাড করতে পারি। এজন্য উপরের দুইটারে আমরা কন্ডাকশন ব্যান্ড একসাথে বলছি, আবার এই যে মাঝ থেকে আবার নিচেটারও ভ্যালেন্স ব্যান্ড একসাথে বলছি। সো এটা কি ব্যান্ড? ভ্যালেন্স ব্যান্ড। এটা কন্ডাকশন ব্যান্ড। এই দুটো মিলাই কন্ডাকশন ব্যান্ড, আবার এই দুটো মিলাই ব্যালেন্স ব্যান্ড। আর এটা কি হলো? ব্যান্ড এনার্জি। এটা কি? ব্যান্ড এনার্জি। তো এইটা মূলত পরিবাহীর ক্ষেত্রে ব্যান্ড এনার্জি ডায়াগ্রাম। এই প্রশ্নে যেটা চাইছে ডায়াগ্রাম চাইছে না, এটাই ওইটা। এবার আমরা অপরিবাহীর ক্ষেত্রে দেখব। অপরিবাহী, এটার আগে ও লাগাই দিলাম, অর্থাৎ অপরিবাহীর ক্ষেত্রে। অপরিবাহীর ক্ষেত্রেও সেম। প্রথমে আমার একটা ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর অ্যারো থাকবে। প্রথমে একটা ব্যান্ড থাকবে যেটা আমার কন্ডাকশন ব্যান্ড, নিচে আরেকটা ব্যান্ড থাকবে যেটা আমার কি ব্যান্ড? ভ্যালেন্স ব্যান্ড। এটা কন্ডাকশন ব্যান্ড, এটা কি ব্যান্ড? ভ্যালেন্স ব্যান্ড। এখন এর ভিতরে যে ফরবিডেন ব্যান্ড আছে না, এটাও এর ক্ষেত্রে ফরবিডেন ব্যান্ডটা থাকবে, আর এটা খুবই বেশি, খুবই বেশি। অর্থাৎ এর মাঝখানে যে গ্যাপটা এটা অনেক বেশি অপরিবাহীর ক্ষেত্রে। সেটা কত? 15 ই ভোল্ট, মানে ইলেকট্রন ভোল্টের মতো, 15 ইলেকট্রন ভোল্টের মতো এর মাঝে যে দূরত্বটা। ক্লিয়ার? এর মাঝে দূরত্বটা কত? 15 ইলেকট্রন ভোল্ট। তো দেখো কন্ডাকশন ব্যান্ডে তোমরা এমনে দাগ দিয়ে দিতে পারো, ব্যালেন্স ব্যান্ডে এমনে। আর এর মাঝে যে দূরত্বটা এই ফরবিডেন ব্যান্ড, এটা অপরিবাহীর ক্ষেত্রে 15 ইলেকট্রন ভোল্ট। আর তোমার যে পরিবাহী ছিল তার ক্ষেত্রে কিন্তু একদম জিরো, কোনো ধরনের এনার্জি গ্যাপ সেটাতে থাকে না। এখন তোমরা অর্ধপরিবাহীতে আসো, এটা কিন্তু ব্যান্ড এনার্জি। এটা কি? ব্যান্ড এনার্জি। আর প্রথম ভিডিওতে আমাদের তোমরা দেখছো যে হইতাছে ব্যান্ড এনার্জি আমার দুই প্রকার ছিল, একটা কন্ডাকশন ব্যান্ড আর একটা ব্যালেন্স ব্যান্ড। এখন আসো অর্ধপরিবাহীর ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তোমরা বুঝতে পারতেছো যে সেম হবে, একদম একদম সেম। মনে করো অর্ধপরিবাহীর ক্ষেত্রে সেম বলতে কি? এক্স অক্ষ বরাবর একটা অ্যারো, ওয়াই অক্ষ বরাবর একটা অ্যারো। উপরে থাকবে কন্ডাকশন ব্যান্ড, নিচে ব্যালেন্স ব্যান্ড। এটা কি ব্যান্ড? কন্ডাকশন। এটা কি? ব্যালেন্স। এখন দেখো এর মাঝে যে ফরবিডেন গ্যাপটা আছে বা এনার্জি গ্যাপ আছে,
এখানে কিন্তু এনার্জি গ্যাপটা থাকবে, কিন্তু পরিবাহীর ক্ষেত্রে ছিল আমার একদম 0, আর অপরিবাহীর ক্ষেত্রে ছিল আমার কি 15th ইলেকট্রন ভোল্ট। কিন্তু এখানে অত বেশিও থাকবে না, এত কমও থাকবে না, এখানে 1 ইলেকট্রন ভোল্টের মতো থাকবে, 1 ইভি অর্থাৎ 1 ইলেকট্রন ভোল্ট, এতটুকু পরিমাণ গ্যাপ থাকবে। এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। এটা তোমার পুরোটা কি ব্যান্ড এনার্জি। এটা তোমার কিসের ক্ষেত্রে ছিল? এটা তোমার ছিল অর্ধপরিবাহীর ক্ষেত্রে। তো পরিবাহীর ক্ষেত্রে দেখলাম আমরা এটা একদম 0, এখানে আরেকটা ব্যান্ড চলে আসলো আমার, যার ফলে এর ভিতরে আমার ব্যালেন্স ব্যান্ডও থাকলো, কন্ডাকশন ব্যান্ডও থাকলো, যার কারণে আমরা এটার সাথে এটা মিলে কন্ডাকশন বললাম, আবার এটার সাথে এটা মিলে কি বললাম, ব্যালেন্স বললাম। এবার আমরা অপরিবাহীতে যদি দেখলাম এখানে গ্যাপটা ঠিকই আছে, আর গ্যাপটা অনেক বড়, 15 ইলেকট্রন ভোল্টের মতো। অর্ধপরিবাহীর ক্ষেত্রে এসে দেখলাম এখানে গ্যাপটা ঠিকই আছে, কিন্তু গ্যাপটা একটু ছোট, কত 1 ইলেকট্রন ভোল্টের মতো। তো এটা ব্যান্ড এনার্জি আঁকলেই তোমার তিনটারই ব্যান্ড এনার্জি আঁকবা, তাহলে এই ডায়াগ্রামের যে চাইছে ডায়াগ্রাম এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এখন ডায়াগ্রামের সাথে দেখো মৌলিক পার্থক্য চাইছে, তো মৌলিক পার্থক্যটা তোমার বাংলায় লিখতে হবে, এটা কোনো চিত্র না। তো দেখো মৌলিক পার্থক্য, প্রথমে এটা লিখি পরিবাহী, এরপরে অর্ধ পরিবাহী, অপরিবাহী, তিনটা। এখন পরিবাহীর ক্ষেত্রে তোমরা ইলেকট্রনিক মতবাদ অনুযায়ী জানো যে মৌলের সর্বশেষ কক্ষপথে আমার 4টির কম ইলেকট্রন থাকে সেটা কি পরিবাহী, 4টির কম ইলেকট্রন, এটা সমান 4টি। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি জানো, সমান 4টি ইলেকট্রন থাকে। আর অপরিবাহীর ক্ষেত্রে কি জানো, 4টির বেশি কি থাকে, ইলেকট্রন থাকে। পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট খুব সহজেই পরিবাহিত হয়, সো এটা কি পরিবাহী, উচ্চ পরিবাহী। অর্ধপরিবাহী এর মাঝে 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 কারেন্ট প্রবাহিত হয়, আবার মাঝে মাঝে হয় না। যদি আমরা ভেজাল তৈরি করি তাহলে কি হয়, কারেন্ট পরিবাহিত হয়, ভেজাল না পরিবাহিত মানে ভেজাল প্রয়োগ না করলে কারেন্ট পরিবাহিত হতে পারে না। সো এটাকে বলতে পারি মাঝারি লেভেলের পরিবাহী। আর এটা কি অপরিবাহী, ডিরেক্ট, এর ভিতর দিয়ে কোনো ধরনের কারেন্ট প্রবাহিত হয় না, সো এটা অপরিবাহী। এখন এর ভিতরে দেখো তো তোমার রেজিস্ট্যান্স আছে কিনা বা রেজিস্টিভিটি আছে কিনা। যেহেতু রেজিস্টিভিটি জিনিসটা আসলে কি, কারেন্ট প্রবাহে বাধা। এর ভিতর দিয়ে যদি যেহেতু খুব সহজে কারেন্ট প্রবাহিত হয়, সো এটার রেজিস্টিভিটি একদমই কম, রেজিস্টিভিটি কি কম। আর এটার ভিতর থেকে যেহেতু মাঝে মাঝে কারেন্ট যায়, মাঝে মাঝে যায় না, সো এটা মধ্য লেভেলে আছে, মধ্য লেভেলে, অর্থাৎ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি। আর এর রেজিস্টিভিটি কি হবে, খুবই বেশি, যেহেতু অপরিবাহী কোনো ধরনের কারেন্ট প্রবাহিত হয় না, আর রেজিস্টিভিটি যেহেতু কারেন্ট প্রবাহের বাধা, সো এটাতে রেজিস্টিভিটির পরিমাণ খুব বেশি। এরকম কয়েকটা মৌলিক যে বৈশিষ্ট্যগুলো আছে এদের প্রত্যেকটা বৈশিষ্ট্য লিখবা প্রত্যেকটা নিচে, তাহলে মেন যে পার্থক্য সেটা তোমার চলে আসবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এই যে 3টা টপিক করালাম, এই 3টা টপিক পড়লেই তোমার এই অধ্যায়ের যা সংক্ষিপ্ত আছে, যা রচনামূলক আছে, সবগুলো ইনশাআল্লাহ তোমার কভার হয়ে যাবে। আর বেসিক যে পার্টটা দিছি ওটা পড়লে তোমার অতি সংক্ষিপ্ত সবই কভার হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।